৭২ বছর ধরে আমরা একটা কথা শুনে আসছি, উম্মার ঐক্য, মুসলমানরা এক হবে। কিন্তু প্রশ্ন হল, এই ঐক্য কোথায়? কেন আজও মুসলিম বিশ্ব বিভক্ত? কেন খোলাফায়ে রাশিদিনের সময় থেকেই বিভাজন শুরু হল? আর যদি ঐক্য এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আল্লাহ চাইলে কি একতা প্রতিষ্ঠা করতে পারতেন না? আজ আমরা আবেগ নয়, ইতিহাস, রাজনীতি, ধর্মতত্ত্ব আর বাস্তবতার আলোকে এই কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আর ভিডিওর শেষ অংশে আমি বলবো, বাংলাদেশ থেকেও আমরা কি বাস্তব ভূমিকা রাখতে পারি। বিদায় হজের ভাষণ, এক অসাধারণ নীতিমালা। 10 হিজরি, আরাফার ময়দান, মানব ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত। সেখানে দাঁড়িয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে যে বিষয়গুলো তুলে ধরেন, তা শুধু ধর্মীয় উপদেশ নয়, বরং একটি পূর্ণাঙ্গ সভ্যতার নীতিমালা। তিনি ঘোষণা করলেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধুমাত্র তাকওয়াই মানদণ্ড। তিনি সুদ নিষিদ্ধ করলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, রক্তের প্রতিশোধের সংস্কৃতি বাতিল করলেন, আমানত রক্ষার নির্দেশ দিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, তোমরা তা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এটাই ছিল ঐক্যের ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, এত স্পষ্ট নির্দেশ থাকার পরও কেন ঐক্য টিকল না? এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মূল বিশ্লেষণ। খোলাফায়ে রাশিদিনের সময়েই বিভাজন কেন? রসুলের ইন্তেকালের পরপরই শুরু হয় প্রথম রাজনৈতিক সংকট, সাকিফার ঘটনা। কে হবেন নেতৃত্বে, আনসার না মুহাজির? এখানেই দেখা যায় ধর্মীয় ঐক্যের ভিতরে রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন, কিন্তু এর মধ্যেই শুরু হলো রিদ্দা যুদ্ধ। কিছু গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানালো, অর্থাৎ ইসলাম গ্রহণ করলেও রাজনৈতিক কর্তৃত্ব মানতে তারা প্রস্তুত ছিল না। এরপর আসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, বিশাল সাম্রাজ্য বিস্তার, পারস্য বাইজেন্টাইন অঞ্চল মুসলিম শাসনে আসে। কিন্তু মনে রাখবেন, এই নতুন মুসলমানরা ছিল ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ইতিহাস, ভিন্ন রাজনৈতিক ঐতিহ্যের মানুষ। সবচেয়ে বড় বিভাজন আসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের মাধ্যমে, তারপর সিফফিনের যুদ্ধ, জামালের যুদ্ধ। এখান থেকেই রাজনৈতিক মতপার্থক্য ধর্মীয় পরিচয়ে রূপ নিতে শুরু করে। পরবর্তীতে শিয়া ও সুন্নি বিভাজন স্থায়ী রূপ পায়। প্রশ্ন হল, তারা কি রাসূলের কথা জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু বাস্তবতা হল, মানুষ নবী নয়। সাহাবারা শ্রেষ্ঠ প্রজন্ম, কিন্তু তারা মানুষ। তাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য হওয়া মানবিক বাস্তবতা। ঐক্য কি শুধু আধ্যাত্মিক ধারণা, নাকি রাজনৈতিক কাঠামো দরকার? আমরা প্রায়ই ঐক্যকে শুধু আবেগের বিষয় বানিয়ে ফেলি, কিন্তু ইতিহাস বলে ঐক্য টিকিয়ে রাখতে শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো লাগে। ইউরোপ একসময় শতযুদ্ধের মহাদেশ ছিল, আজ তারা ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করেছে, কারণ তারা অর্থনীতি, নিরাপত্তা, আইনগত কাঠামো তৈরি করেছে। মুসলিম বিশ্বে কি তেমন কাঠামো আছে? আছে, নামমাত্র, যেমন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। কিন্তু এটি কি কার্যকর রাজনৈতিক শক্তি? না। বড় সংকটে তারা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারে না। আরেকটি উদাহরণ, আরব লীগ। আরব জাতিগতভাবে কাছাকাছি, ভাষা এক, ইতিহাস এক, তবু আজ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই গভীর বিভাজন। অর্থাৎ শুধু ধর্ম এক হলেই ঐক্য হয় না, রাষ্ট্রের স্বার্থ, অর্থনীতি, ক্ষমতার ভারসাম্য এসবই নির্ধারণ করে বাস্তবতা। এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? এখানে একটি গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন আসে। যদি আল্লাহ চাইতেন, তাহলে কি মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকতেন না? কোরআনের আলোকে আমরা জানি, আল্লাহ মানুষকে ইখতিয়ার দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। ঐক্য একটি আদর্শ, কিন্তু বাস্তবায়ন মানুষের দায়িত্ব। নবী দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত মানুষ নিয়েছে। যদি বিভাজন না হতো, তাহলে হয়তো আমরা ইজতিহাদ, মতবৈচিত্র্য, ফিকহি মাযহাব পেতাম না। ইতিহাসের প্রতিটি সংকট থেকে জ্ঞান ও অভিজ্ঞতা জন্ম নিয়েছে। কিন্তু সমস্যা হয় তখন, যখন মতভেদ শত্রুতায় রূপ নেয়। আজকের বাস্তবতা আবেগ নয়, জিওপলিটিক্স। আজ মুসলিম বিশ্বের শিয়া সুন্নি দ্বন্দ্ব আছে, আরব পারস্য প্রতিযোগিতা আছে, তুর্কি আরব প্রতিযোগিতা আছে। জাতীয়তাবাদ ধর্মীয় ঐক্যের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। কেন? কারণ আধুনিক বিশ্ব রাষ্ট্রভিত্তিক, প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ আছে। সৌদি আরবের স্বার্থ একরকম, তুরস্কের আরেক রকম, ইরানের আরেক রকম, পাকিস্তানের আরেক রকম। আন্তর্জাতিক রাজনীতি চলে শক্তির ভারসাম্যে, সেখানে আবেগ নয়, কৌশল কাজ করে। যারা সামরিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে নির্ভরশীল, তারা বড় শক্তির সামনে আপোষ করে। এটাই বাস্তবতা।
কঠিন কিন্তু সত্য। তাহলে আমরা কি করব? এখানেই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ সামরিক শক্তিতে বড় নয়, অর্থনৈতিকভাবে সীমিত, কিন্তু আমাদের একটি শক্তি আছে, বুদ্ধিবৃত্তিক শক্তি। আমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামিক ইতিহাস, রাজনৈতিক বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এসব নিয়ে সিরিয়াস আলোচনা শুরু করি, যদি নিয়মিত ফোকাসড সেমিনার হয়, সিনিয়র স্কলার, জুনিয়র গবেষক, ছাত্র সবাই অংশ নেয়, একদিনে সমাধান হবে না, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার বীজ থেকে বড় ধারণা জন্মায়। মুসলিম বিশ্বে প্রয়োজন স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান, প্রয়োজন নিজস্ব পুরস্কার, নিজস্ব স্কলারশিপ, নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক। শুধু নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে থাকলে হবে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঐক্য শুরু করতে হবে স্থানীয় স্তর থেকে। বাংলাদেশে যদি ইসলামপন্থী দলগুলোর মধ্যেই সমন্বয় না হয়, তাহলে বৈশ্বিক ঐক্য কল্পনা মাত্র। আশা বনাম বাস্তবতা। হয়তো আমাদের জীবদ্দশায় পূর্ণ ঐক্য দেখব না, কিন্তু ইতিহাসে পরিবর্তন হঠাৎ আসে না। বদরের যুদ্ধ ছোট একটি বাহিনী দিয়ে শুরু হয়েছিল, সংখ্যায় কম, কিন্তু কৌশল ও ইমানের শক্তি ছিল। আজ আমাদের বদরের মতো যুদ্ধ নয়, দরকার জ্ঞান যুদ্ধ, বুদ্ধিবৃত্তিক সংগ্রাম, তথ্যভিত্তিক বিশ্লেষণ, আবেগ নয়, যুক্তি। উম্মার ঐক্য শুধু একটি স্লোগান হলে তা মরীচিকা, কিন্তু যদি তা হয় পরিকল্পিত বুদ্ধিবৃত্তিক আন্দোলন, রাজনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, তাহলে ধীরে ধীরে বাস্তব রূপ নিতে পারে। আজকের এই আলোচনার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং প্রশ্ন তোলা, কারণ প্রশ্ন ছাড়া জাগরণ আসে না। আপনি যদি এই আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে কমেন্টে লিখুন, ঐক্য শুরু হোক জ্ঞান থেকে, নিজের থেকে। আপনার মতামত লিখুন, ভিন্ন মত থাকলে সেটাও লিখুন। আমরা আলোচনা করতে চাই, বিতর্ক নয়। পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, মুসলিম বিশ্বে একটি কার্যকর প্যারালেল থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে হলে কী ধরনের কাঠামো দরকার। ততক্ষণ পর্যন্ত চিন্তা করুন, পড়ুন, আলোচনা করুন, কারণ ভবিষ্যৎ তৈরি হয় চিন্তার ভেতর থেকেই।